দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে নৃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ। স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে, গুম প্রতিরোধ দিবসে সমাবেশ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না, মৃতের সংখ্যা বেড়ে ৫৪, ২ দিনে পানিবন্দী থেকে মুক্ত ২ লাখ পরিবার। সমকাল শিরোনাম করেছে বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট, ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে শত শত মানুষ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। যুগান্তর প্রিয়জন জীবিত না মৃত, গুম প্রতিরোধ দিবসে জানতে চান স্বজনরা। নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। দেশ রূপান্তর, বিনিয়োগ তুলে আনাই চ্যালেঞ্জ, এবং আরেকটা শিরোনাম নির্বাচনের আগে সংস্কার শুরু চায় জামায়াত। বণিক বার্তা, উচ্চ শিক্ষাকে নিচে নামিয়েছেন যারা, ২০০৯ থেকে ২০২৪ সাল। আরেকটি ঘটনাবহুল আগস্টের পরিসমাপ্তি আজ। দ্য ডেইলি স্টার, হাউ ইউসিবিএস রনি অ্যাকোয়ার্ড সো মাচ অফশোর অ্যাসেটস, হোয়ার আর আওয়ার লাভড ওয়ান্স, ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস স্পিক ফ্রিলি ফর ফার্স্ট টাইম, ডিম্যান্ড প্রোব অ্যান্ড জাস্টিস। তো দর্শক, আমরা দেখলাম আমাদের আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। তো আমরা এখন চলে যাব আমাদের অতিথির কাছে। তো আমরা অলরেডি দেখেছি আমাদের পত্রিকাগুলোর শিরোনাম, তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গুমের বিষয়টি, বাংলাদেশে এটা এখন বলা যায় টক অফ দ্য কান্ট্রি। তো সে বিষয়ে আসলে জানতে চাচ্ছি, এবং গতকাল ছিল ৩০ আগস্ট বিশ্ব গুম প্রতিরোধ দিবস। তো এই বিষয়ে শিপন, আপনি আমাদেরকে বলেন। দেখেন, গুম প্রতিরোধ দিবস এটি সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে, যদিও বাংলাদেশে এর আবেদনটা কমই ছিল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা একটার পর একটা যেভাবে ঘটে, এবং বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে যেভাবে মানবাধিকারের ব্যাপারটি এক ধরনের অবহেলিত, এবং এই প্রসঙ্গটি উঠলেই আমাদের কাছে মনে হতো মানবাধিকার বলে কোনো বিষয় আছে বাংলাদেশে, সেটি আগে দৃশ্যমান হয় নাই, আমরা কখনো অনুভব করি নাই। আপনি জেনে আনন্দিত হবেন, এবং আমি অন্তর্বর্তী সরকারের প্রধানকে ধন্যবাদ জানাতে চাই যে গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদ বা কনভেনশনে বাংলাদেশ সই করেছে, এটি আমাদের জন্য খুবই গর্বের, এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। একই সাথে আপনি দেখবেন যে ২০০৬ সালে খুব সম্ভবত ২০ ডিসেম্বর এটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটি গৃহীত হয়, এবং ৩২টি দেশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০১০-এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৭৫টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত, এবং বাংলাদেশও তার মধ্যে রয়েছে। এটি খুবই গর্বের এবং আনন্দের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ব্যাপারটি নিয়ে আপনি দেখবেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং দপ্তর বাংলাদেশে একটি প্রতিনিধি দল এসেছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এবং তারা কিন্তু বেশ কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস দেবে, কারণ তারা বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে কথা বলেছেন, এবং সামনে আরও জাতিসংঘের প্রতিনিধিরা আসবেন, এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে এই ফাঁকে আমি একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে যে মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এরই মধ্যে একটি পরিসংখ্যান জানিয়েছে যে গত ১৫ বছরে ৭০০ লোক গুম হয়েছে, এবং এই গুমের ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে একটি রাজনৈতিক দল কিভাবে বিরোধী পক্ষকে দমনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নগ্নভাবে ব্যবহার করেছে, এবং ১৫০ পরিবার কিন্তু জানে না তাদের স্বজনরা বেঁচে আছে নাকি মারা গেছে, কি অবস্থায় আছে। আপনি দেখবেন যে মায়ের ডাক নামে একটি সংগঠন গুম বিরোধী যে
গুমের শিকার যে পরিবারগুলো সেই পরিবারগুলোর একটি সংগঠন মায়ের ডাক, তারা গতকালকে মানববন্ধন করেছে, তারা হাজারি জানিয়েছে যে আমার স্বজনরা কোথায় আছে সেটা আমাদেরকে জানার অধিকারটুকু দেন। এবং আমরা আশাবাদী, আমরা আশাবাদী না, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা আশার সঞ্চার হয়েছে। আমরা চাই যে গুমের শিকার কিভাবে হলো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সত্য জানতে চাই। একই সঙ্গে গুমের সঙ্গে যারা জড়িত, যুক্ত, অভিযুক্ত বা অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বাংলাদেশে আর কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটুক, গুমের ঘটনা না ঘটুক। আমরা প্রত্যেকটি নাগরিক মানবাধিকার নিশ্চিত হোক সেই দাবি জানাই। আমরা সবাই সেটাই চাই। তো আমাদের হাতেও সময় খুবই কম, আর মাত্র 30 সেকেন্ড আছে। যদি আপনি বলেন যে আমাদের এই মুহূর্তে যে ত্রাণ নিয়ে বন্যায় 30 সেকেন্ড আপনি শেষ করে দেখেন, ত্রাণ কার্যক্রম বাংলাদেশের একটি অনন্য উদাহরণ। জাতীয় সংকটের মধ্যে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এক কথায় অনন্য, অসাধারণ। তৃণমূল পর্যায়ে যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, সেখানে আরও সবাইকে সচেতন হতে হবে, কারণ এক ব্যক্তি একাধিকবার ত্রাণ পাবে আর কেউ ত্রাণ পাবে না। এবং ত্রাণের পরে এই যে ন্যায্যতা ত্রাণ বিতরণের ক্ষেত্রে, সেটিকে অবশ্যই যারা ত্রাণ বিতরণ করছে দেখবেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, সমন্বয় করছেন, তিনি দেখবেন, যারা বিতরণ করছেন তাদেরও এক ধরনের দায়িত্ব বোধ কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। নতুন বাংলাদেশে কেউ ত্রাণ পাবে, কেউ ত্রাণ পাবে না। এক্ষেত্রে কোনো অনিয়ম যদি হয়, স্বজনপ্রীতি হয়, কোনো রাজনীতির প্রাধান্য পায় রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয়, সেই জায়গাগুলো যেন না ঘটে, আমরা সেই প্রত্যাশা করি। শিপন, আমাদের হাতেও সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।